Hello friends, welcome to Chemistry YouTube channel. I am Purnachandra Gorai. Today we will discuss about the equilibrium constant and unit of the equilibrium constant, what are the characteristics of the equilibrium constant and some problems regarding the equilibrium constant. Okay? এবার দেখ না আমাদের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা যেটা আছে সেই তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের আমাদের যে ইউনিটটা আছে সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কিসের ওপর না সেটা হচ্ছে আমাদের রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন আছে সেই রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশনের উপর এটা ডিপেন্ড করছে। তাহলে কি বললাম যে তার মানে ইউনিট অফ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এটা অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করছে না এটা হচ্ছে আমাদের ডিপেন্ড করছে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্ট। ঠিক আছে, এখানে আমাদের দুই ধরনের কেস আছে। ঠিক আছে, এখানে আমাদের দুটো ধরনের কেস আছে। একটা কেস কি না এই কেসটা হচ্ছে যখন আমাদের প্রোডাক্টের নাম্বার অফ মোলসটা নাম্বার অফ মোলস অফ দ্য প্রোডাক্ট ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট। এই দুটো যখন সমান হয়ে যায় তখন কি হয়, তখন আমাদের ইউনিট অফ দ্য কে বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের যে ইউনিটটা তখন কি হয়, তখন এটা ইউনিট লেস হয়ে যায়। ঠিক আছে, তখন এটা আমাদের ইউনিট লেস হয়ে যায়। তাতে আইদার আমরা এটাকে কেপি ধরি অথবা কেসি ধরি। ঠিক আছে, এটা আমরা কেপি ধরি অথবা কেসি ধরি, দুটো কেসেই কি হচ্ছে না আমাদের এখানে এটা ইউনিট লেস হয়ে যায়। এবার আরেকটা জিনিস কি যে এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা এটা কনসেন্ট্রেশন বললাম, এটা কখন না এটা যদি আমাদের কেসি হয় আর যদি আমাদের কেপি হয় তখন কি হয় না আমাদের পার্শিয়াল প্রেসারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে কি বললাম যে পার্শিয়াল প্রেসারের উপর কিসে ডিপেন্ড করে, আমাদের যদি কেপিটা নিই। ঠিক আছে, তাহলে কেপি নিলে হচ্ছে আমাদের পার্শিয়াল প্রেসারের উপরে আর কেসি নিলে হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড দ্য প্রোডাক্টস। যদি আমাদের নাম্বার অফ মোলস অফ দ্য প্রোডাক্ট ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট যদি আমরা নিই তখন কি হবে না আমাদের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকবে সেটা আইদার কেপি অথবা কেসি যেটা নিই না কেন তখন সেটা কি হবে ইউনিট লেস হবে। কেন, এবার তোমাদের কাছে প্রশ্ন আসবে যে কেন না, এই কেনটার উত্তর দিতে গেলে আমরা একটু জাস্ট এটাকে ইউনিট ধরে আমরা যদি ইউনিটারি মেথডে যদি যাই তাহলে কি দেখতে পাবো না, আমরা ইউনিটারি মেথডের দিকে যদি যাই তাহলে ইউনিটারি মেথডে কি দেখতে পাবো না, দেখো তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কি হয়, তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশন ইনটু সামেশন ওভার এন, যেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আছে, ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার সামেশন ওভার এন। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের রিঅ্যাক্ট্যান্ট। তাহলে কি হচ্ছে, সাপোজ আমি তাহলে কি বললাম যে সামেশন ওভার এন আর এনপি ইজ ইকুয়াল টু কি বললাম সামেশন ওভার এন আর যদি হয় তাহলে কি হচ্ছে না আমাদের দুটো কনসেন্ট্রেশন আছে, তার মানে কি হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাহলে কি হয় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ইউনিটটা কি হচ্ছে তখন মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার, এটা সমান যদি আমি সাপোজ ধরে নিই এক্স টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার এক্স হয়ে যাচ্ছে, তার মানে কি ওয়ান হচ্ছে। যদি সেটা যদি ওয়ান হয়ে যায় তার মানে কি সেখানে আমার আর কোনো ইউনিট থাকছে না। সেই জন্য কি বললাম যে সেই জন্য বললাম যে যখন আমাদের প্রোডাক্টের কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্টের তার মানে নাম্বার অফ মোলসটা ইজ ইকুয়াল টু যদি রিঅ্যাক্ট্যান্টের নাম্বার অফ মোলসের সঙ্গে যদি সমান হয় তাহলে কি হচ্ছে না সেক্ষেত্রে আমাদের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে সেটা আইদার কেপি নিই না কেন বা কেসি নিই না কেন দুটো ক্ষেত্রে ওয়ান হবে। কেন, এটা ধরো আমি আপাতত কেসি নিলাম, কিন্তু যদি আমরা কেপি ক্ষেত্রে নিই তাহলে কি হচ্ছে এটিএম টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এটিএম টু দি পাওয়ার এক্স অ্যাটমসফিয়ারিক প্রেসার, তার মানে এই দুটো কেটে গেলে কি হচ্ছে এই দুটো কেটে গেলে আমার ওয়ান হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার হলো। তার মানে এই কেসটা হচ্ছে একটা এক নম্বর কেস। এবং দ্বিতীয় নম্বর কেসে আমরা যদি যাই, কেস নাম্বার 2, যখন আমাদের প্রোডাক্টের যে আমাদের প্রোডাক্টের যে নাম্বার অফ মোলসটা সেটা যদি ডিফারেন্ট হয় তখন কি হবে, তখন আমাদের দুই ধরনের কেস আছে। 2 নম্বর কেস কি বললাম যে নাম্বার অফ মোলস অফ দ্য reactant is not equal to the number of moles of the product। তো এক্ষেত্রে কি হয় না, এক্ষেত্রে তোমরা জেনারেলাইজড একটা ফর্মুলা মনে রাখবে, তখন কি হবে না ইউনিট অফ কে ইজ ইকুয়াল টু কি হবে, তখন সেক্ষেত্রে আমাদের ইউনিট অফ কে হয় আমাদের মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার এক্স। ঠিক আছে,
এটা হচ্ছে আমাদের কেপির ক্ষেত্রে, সরি কেসির ক্ষেত্রে। আর কেপির ক্ষেত্রে কি হবে, কেপির ক্ষেত্রে হচ্ছে এটিএম টু দি পাওয়ার ডেল্টা এক্স, যেখানে ডেল্টা এক্সটা হচ্ছে আমাদের সামেশন ওভার অফ নাম্বার অফ মোলস অফ দ্য প্রোডাক্ট মাইনাস সামেশন ওভার অফ নাম্বার অফ মোলস অফ দ্য রিয়াক্ট্যান্ট। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের জেনারেলাইজড ফর্মুলা। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে যখন দুটো কেস, তাহলে কি কি হতে পারে, এক হচ্ছে যে আমাদের যদি এখানে এটা যদি ধরো আমাদের এ ধরি, এটা যদি আমাদের বি ধরি, তাহলে কি হচ্ছে, তাহলে এক্ষেত্রে দুটো কেস কি কি হতে পারে, তাহলে দুটো কেস, এক নম্বর কেস কি, তাহলে এই কেসটার আন্ডারে সাব আন্ডারে আমরা দুটো কেস ধরছি। তাহলে একটা কেস হচ্ছে আমাদের কেস এ আর কেস বি। তাহলে কেস এ কি, কেস এ হচ্ছে আমাদের নাম্বার অফ মোলস অফ দ্য প্রোডাক্ট গ্রেটার দেন সামেশন ওভার নাম্বার অফ মোলস অফ দ্য রিয়াক্ট্যান্ট, এটা একটা কেস হতে পারে। আর দ্বিতীয় নম্বর কেস কি হতে পারে, যে নাম্বার অফ মোলস অফ দ্য রিয়াক্ট্যান্ট ইজ বা প্রোডাক্ট ইজ লেস দ্যান নাম্বার অফ মোলস অফ দ্য রিয়াক্ট্যান্ট। দুটো কেস হতে পারে। তো এই দুটো কেসে আমাদের দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ফেনোমেনন পাবো। কি কি হবে না, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এক নম্বর যে কেসটা আছে সেটা বললাম তখন ছিল ইকুইলিব্রিয়াম। এবার এই কেসটাতে কি হচ্ছে দেখো না, এই কেসটাতে যখন আমাদের প্রোডাক্টের নাম্বার অফ মোলস রিয়াক্ট্যান্টের থেকে বেশি হবে তখন তাহলে আমাদের কি হয় বল, তখন আমাদের কি হবে, তখন আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিট আসবে। ঠিক আছে, তখন আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিট আসবে। সাপোজ কোনো একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখাই। কি এক্সাম্পল, সাপোজ ধরো N2 প্লাস O2, এটার থেকে তৈরি হচ্ছে কি 2N। তাহলে এখানে আমাদের এটা কেস 1 যেটা ছিল সেই কেস 1 এর আন্ডারে পড়বে। তাহলে কি হচ্ছে, নাম্বার অফ মোলস যদি আমরা জানতে চাই নাম্বার অফ ডেল্টা এক্সটা কি আসছে, তাহলে এখানে 2 মাইনাস 1 প্লাস 1 সমান কত আসছিল 0। তার মানে এটা ছিল আমাদের ইকুইলিব্রিয়াম। তার মানে কি এর ক্ষেত্রে আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কেপি নিই অথবা কেসি নিই, দুটো ক্ষেত্রে কি হবে, এটা আমাদের ইউনিট লেস হবে। দ্বিতীয় নিচ্ছি আমরা, ধরো আমরা দ্বিতীয় নম্বর পয়েন্ট নিচ্ছি N2 প্লাস 3H2, এখান থেকে তৈরি হচ্ছে কি 2NH3। তাহলে কি হচ্ছে, তার মানে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু 2 মাইনাস 1 প্লাস 3, তাহলে কত হচ্ছে 2 মাইনাস 4 ইজ ইকুয়াল টু মাইনাস 2। তার মানে এটা আসলে আমাদের কেস বি এর আন্ডারে, তার মানে এটা কি আসছে কেস বি এর আন্ডারে। আর তার মানে এখানে আমরা তাহলে কি পাবো, তাহলে আমি কি বলেছি, তাহলে আমার কেপির যে কেসির ইউনিটটা তাহলে কি হবে, কেসির ইউনিট হচ্ছে মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার মাইনাস 2। তার মানে আমরা কি পাবো, তার মানে এখানে আমরা পাবো মোল টু দি পাওয়ার মাইনাস 2 অ্যান্ড লিটার স্কোয়ার। ক্লিয়ার, হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। সেকেন্ড আর একটা এক্সাম্পল দিই, তৃতীয় আমাদের কেস এ যেটা ছিল সেটার আন্ডারে কি পাবো, তাহলে সেটার মধ্যে আমরা যদি দেখি তাহলে কি পাচ্ছি দেখো, এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরো 2NOCl, এটা দিচ্ছে কি, এটা দিচ্ছে হচ্ছে আমাদের NO প্লাস 2NO প্লাস হচ্ছে Cl2 গ্যাস। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, তার মানে এখানে আমাদের ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু কি, তাহলে পাবো 2 প্লাস 1 মাইনাস অফ 2 ইজ ইকুয়াল টু কি আছে 1। তার মানে এখানে আমরা কি পাবো, তাহলে এখানে তাহলে আমরা কেসি পাবো, এখানে তাহলে আমরা কি কেসি পাবো, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1। তার মানে যেটাই আসবে তাহলে এটাই আসবে মোল লিটার ইনভার্স। ক্লিয়ার, এই হচ্ছে আমাদের দুটো অ্যাপ্লিকেশন, তিনটে অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে আমাদের কি কি ইউনিট হতে পারে। তার মানে কি এখানে আমরা যেটা দেখতে পেলাম কি, যে এখানে আমাদের ইকুইলিব্রিয়াম যে কনস্ট্যান্ট আছে সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের আমাদের যে ইউনিটগুলো, সেই ইউনিটগুলো কমপ্লিটলি ডিপেন্ড করছে ডিফারেন্ট ডিফারেন্ট রিয়াকশনের জন্য। ঠিক আছে, তো ডিফারেন্ট ডিফারেন্ট রিয়াকশানস যখন আমরা নেবো তখন কি হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আমরা ইউনিট আমরা পাবো। ক্লিয়ার, তো এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে আমাদের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা আছে সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কী কী ফিচার্স আছে। ঠিক আছে, সেই সমস্ত তাহলে তার ইম্পর্টেন্ট কী কী, তার ক্যারেক্টারিস্টিক্স কী কী সে শো করে, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলোই আমরা এবার ডিসকাস করবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স আমরা যদি বলতে চাই তাহলে কি হতে পারে না, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ক্ষেত্রে এটা মনে রাখবে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা কখনোই
ইনিশিয়াল যে কনসেন্ট্রেশন আছে সেই ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। কি বললাম, এবার এটা কখন না কোন একটা ফিক্সড টেম্পারেচারের জন্য। তাহলে কি বললাম যে অ্যাট এ ফিক্সড টেম্পারেচার value of the equilibrium constant does not depend upon the initial concentration। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট আমরা কি বলতে পারি যে ভ্যালু অফ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হচ্ছে না, কখন অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমার আসবে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তখন আসে যখন আমাদের সিস্টেমটা একটা ইকুইলিব্রিয়াম রিচ করবে। যতক্ষণ না ধরো আমার যেটা নিয়ে আমি বলছি সেই জিনিসটাই যতক্ষণ না সে অ্যাটেন্ড করলো, তাহলে ততক্ষণ আমি তাকে বলতে পারি কি যে হ্যাঁ সে সেই জিনিসটা আমি তার সম্বন্ধে কোনো কথা বলছি। ধরো একজন ফার্স্ট বয়, সে যতক্ষণ না স্কুলের টপার হচ্ছে ততক্ষণ আমরা তাকে বলতে পারবো যে স্কুলের টপার, কখনো বলতে পারি না, কেননা তারপরে যে আছে সেও কিন্তু টপার হয়ে যেতে পারে যে কোনো সময়। তাহলে সুতরাং যতক্ষণ না আমাদের রেজাল্ট আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছু সম্বন্ধে তার কখনো কোনো প্রপার্টি বা কোনো ক্যারেক্টার আমরা ইভ্যালুয়েট করতে পারি না। ঠিক সেম ওয়েতে আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ক্ষেত্রেও যতক্ষণ না পর্যন্ত ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি না যে সেই রিয়াকশনটা কি না সেটা ইকুইলিব্রিয়ামে মানে আমি কি বলতে চাইলাম যে ততক্ষণ পর্যন্ত আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু আমরা কিন্তু কখনো ডিফাইন করতে পারি না। ঠিক আছে, আর আরেকটা পয়েন্ট কি বললাম যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু সবসময়ের জন্য অ্যাট এ টেম্পারেচার, একটা ফিক্সড টেম্পারেচার সবসময় ডেফিনাইট হবে ফর এ পার্টিকুলার রিয়াকশন। কি বললাম তাহলে 1 নম্বর পয়েন্ট আমি বললাম যে এক্সপ্রেশন of the equilibrium constant is applicable only when concentrations of the reactant and product কি হচ্ছে have attained the constant value at equilibrium state। ঠিক আছে, 2 নম্বর আমি পয়েন্ট কি বললাম, 2 নম্বর পয়েন্ট বললাম the value of equilibrium constant at a particular temperature does not depend upon the initial concentration। তিন নম্বর কি বললাম, 3 নম্বর পয়েন্ট বললাম যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট is temperature dependent, having one unique value for a particular temperature। ঠিক আছে, and obviously that is in the balanced equation, particular temperature for a balanced equation। ঠিক আছে, তাহলে আপাতত তাহলে 3টে পয়েন্ট কি কি বললাম যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশনটা কখন আমার অ্যাপ্লিকেবল হবে, তখনই অ্যাপ্লিকেবল হবে যখন আমাদের কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড দ্য প্রোডাক্ট কি করছে, যখন এটা কনস্ট্যান্ট ভ্যালু অ্যাটেন্ড করে যাবে, বা আমরা যখন কি বলবো যে স্টেটে যখন ইকুইলিব্রিয়াম স্টেট যখন অ্যাটেন্ড করছে তখনই আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন আমরা কিন্তু ডিরাইভ করতে পারি। 2 নম্বর পয়েন্ট কি বললাম যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা ফর এ পার্টিকুলার টেম্পারেচার সবসময় কি হবে
না এটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন যেটা আছে সেই ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর কিন্তু ডিপেন্ড করবে না। 3 নম্বর পয়েন্ট আমরা কি বললাম, 3 নম্বর পয়েন্ট বললাম যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা, এটা হচ্ছে আমাদের একটা খুব ভাইটাল একটা পয়েন্ট। সেটা কি বললাম, যে এটা হচ্ছে আমাদের টেম্পারেচার ডিপেন্ডেন্ট। যেহেতু টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তার মানে কি পার্টিকুলার কোনো একটা টেম্পারেচারের জন্য কি হচ্ছে একটা পার্টিকুলার বা ইউনিক ভ্যালু আমরা কিন্তু সেখানে পাই, এবং সেই জন্য কি হচ্ছে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার সেটাকে আমরা সবসময় কি করি, একটা ফিক্সড রেটে রাখি। এবং অবভিয়াসলি যখন আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বার করবো, তখন সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা কি করবো না, আমরা সবসময় একটা ব্যালেন্সড ইকুয়েশনের ক্ষেত্রে আমরা সেটা বার করবো। ক্লিয়ার? আমরা সবসময় একটা ব্যালেন্সড ইকুয়েশনের ক্ষেত্রে বার করবো। এরপর আমরা যদি 4 নম্বর পয়েন্টে যাই, তাহলে কি বলতে পারি, চার নম্বর পয়েন্ট হচ্ছে আমি তাহলে কি বলবো, যে দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট for the reverse reaction is equal to the reciprocal of the forward reaction। তার মানে কি বললাম, যে এটা মনে ভালো করে বোঝো, যে আমি কি বললাম, যে সাপোজ একটা রিয়াকশন এ প্লাস বিবি এখান থেকে দিচ্ছে আমাদের ডিডি প্লাস হচ্ছে ইই। ঠিক আছে? তাহলে আমরা এই ব্যালেন্সড ইকুয়েশনটা যখন আমরা কোনো একটা কাজ করছি, তখন কি হচ্ছে না, এক্ষেত্রে যদি আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু ধরো আমার কে আসলো, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের সাপোজ ধরো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কে আসলো, যে ক্ষেত্রে আমরা কি পাচ্ছি না, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ধরো আমাদের concentration of D to the power D into concentration of E to the power small e divided by concentration of A to the power small a and concentration of B to the power small b। এটা যদি আমার কোনো একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K1 হয়, এবার এই রিয়াকশনটা যদি আমরা রিভার্স ভাবে লিখি, সাপোজ, তার মানে কি হবে, তার মানে আমাদের এক্ষেত্রে কি হচ্ছে ইই, এটা কি গিভস এ প্লাস হচ্ছে স্মল বি। সেক্ষেত্রে যদি আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যদি K2 হয়, তখন মনে রাখবে এই K2-র ভ্যালুটা 1/K1 হবে। এবং সেটা তোমরা দেখতে পারো কীরকম, যে কনসেন্ট্রেশন অফ A to the power A ইন্টু কনসেন্ট্রেশন অফ B to the power B ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ D to the power D ইন্টু কনসেন্ট্রেশন অফ E to the power E। তার মানে যেটা আমরা কি পাচ্ছি, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট পাচ্ছি 1/K1। ঠিক আছে? এটা আমি প্রুফ করেও দেখালাম। তো সেক্ষেত্রে কি মনে রাখবে, যে যখন আমরা কোনো একটা রিয়াকশনকে রিভার্সভাবে যদি লিখি, তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে আমার যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা পাবো, সেটা কি হবে, সেটা আমাদের রিভার্স রিয়াকশনের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা পাচ্ছি, সেটা ছিল কি, সেটা ফরওয়ার্ড যে রিয়াকশনটা ছিল, সেই ফরওয়ার্ড রিয়াকশনের আমরা রেসিপ্রোকাল ভ্যালু আমরা সবসময় পাবো। ক্লিয়ার? তাহলে আমরা সেক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কী ধরনের ভ্যালু পাবো, আমরা সেই সময় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যেটা পাবো, সেটা হচ্ছে আমাদের রেসিপ্রোকাল। এরপর হচ্ছে কি, এরপর ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল পয়েন্ট কি, 5 নম্বর পয়েন্টটা, সেটা কি বলছে না, যখন কোনো একটা রিয়াকশনকে ধরো আমি ব্যালেন্স ইকুয়েশন আমি করলাম, এবার সেই ব্যালেন্স ইকুয়েশনটা আমি প্রথমে একরকম করলাম, আবার ধরো দ্বিতীয়বার অন্যরকম করলাম, তো সেক্ষেত্রে মনে রাখবে প্রত্যেকটা আমি যেভাবে লিখছি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু ঠিক সেইভাবে মাল্টিপল হবে। ঠিক আছে? তাহলে আমি কি বললাম, সাপোজ ধরো আমি এই রিয়াকশনটা লিখলাম N2 প্লাস 3H2 gives 2NH3। ঠিক আছে? তাহলে এই রিয়াকশনটার ক্ষেত্রে আমি যদি পাই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালু কে, ঠিক আছে, তাহলে আমি কে পাবো কি, NH3 তার স্কোয়ার ইন্টু কনসেন্ট্রেশন অফ N2 ইন্টু কনসেন্ট্রেশন অফ H2 টু তার কিউব। এবার আমি রিয়াকশনটাকে আমি ব্যালেন্স ইকুয়েশনে লিখছি। কীরকম লিখছি না, আমি ইকুয়েশনটা এরকমভাবে লিখছি যে 2N2 প্লাস 6H2 gives 4
NH3, তখন কি হবে, তখন আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যদি আমাদের K2 হয় তাহলে কি পাবো, NH3 কনসেন্ট্রেশন অফ ভ্যালু টু দি পাওয়ার 4 ইন্টু কনসেন্ট্রেশন অফ N2 তার স্কোয়ার ইন্টু কনসেন্ট্রেশন অফ H2 তার হোল টু দি পাওয়ার 6। তার মানে আমরা এটা কি পেলাম না, এটা হচ্ছে আমাদের K1 যে ভ্যালুটা পেয়েছিলাম সেই K1 এর ভ্যালু কি হচ্ছে, স্কোয়ার হচ্ছে। তার মানে আমরা কি বলতে চাইলাম যে যখন কোনো একটা ব্যালেন্স ইকুয়েশন লিখবো সেক্ষেত্রে যদি আমরা ইকুয়েশনটাকে আমরা যে ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করব বা ডিভাইড করব, আমাদের ইকুইলিব্রিয়াম ভ্যালুটার কি হচ্ছে না, সেটা তার স্টয়সমের সেই মানে সেম ভ্যালুতে কি হবে, সেটা পাওয়ারে চলে যাবে। ঠিক আছে, সেটা কি বললাম, তাহলে সেটা আমাদের পাওয়ারে চলে যাবে। বা আমরা যদি এটাকে ভাষাতে বলি তাহলে কি বলতে পারি যে দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে ভ্যালু, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে, এটা ভ্যালুটা কি হচ্ছে, ফর দ্য রিয়াকশন ইজ রিলেটেড টু দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ দ্য করসপন্ডিং রিয়াকশন whose equation is obtained by multiplying or dividing the equation for the original reaction by a small integer। ঠিক আছে, তাহলে আমাদের এটা এই ছিল আমাদের ইকুইলিব্রিয়াম যে কনস্ট্যান্ট আছে তাদের যে কি কি ক্যারেক্টারিস্টিক্স আমরা শো করছে সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা এখানে ইন্ডিভিজুয়ালি সেগুলো ডিসকাস করলাম। এরপর আমরা যেটা পড়বো সেটা কি, যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কী কী অ্যাপ্লিকেশন আছে। আমরা যদি তার অ্যাপ্লিকেশন না জানতে পারি তাহলে আমাদের কাজটা কি কোনো কিছু একটা করে। তো সুতরাং আমরা এবার যেটা পড়বো সেটা কি না, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন কী আছে সেই অ্যাপ্লিকেশনগুলোকে এবার আমরা পড়বো। তো এরপর আমরা যেটা আসছি সেটা কি না, আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কী কী অ্যাপ্লিকেশনস আছে। ঠিক আছে, তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে যদি আমরা অ্যাপ্লিকেশনস যদি দেখতে যাই তাহলে আমাদের সেখানে 3টে অ্যাপ্লিকেশনস আছে। কী কী না, আমার কোনো একটা রিয়াকশনস কতটা সেটা এগোচ্ছে বা তার এক্সটেন্ট অফ দ্য রিয়াকশন সেটা আমরা প্রেডিক্ট করতে পারি। 2 নম্বর হচ্ছে কোন ডিরেকশনে এগোচ্ছে, সেটা ফরওয়ার্ড ডিরেকশনে এগোচ্ছে না ব্যাকওয়ার্ড ডিরেকশনে এগোচ্ছে, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর প্রেডিকশন কি না, আমাদের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থেকে আমরা ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনটা কত কি আছে সেই 3টে জিনিস আমরা এখান থেকে পেতে পারি। ঠিক আছে, তো আমাদের এই 3টে জিনিস আমরা এখান থেকে পেতে পারি। তো ফার্স্ট এক আমরা ডিসকাস করছি। তাহলে আমরা কি কি বললাম, তাহলে একটা হচ্ছে প্রেডিক্ট দ্য, আমরা কি কি বলতে পারি যে এখানে এক্সটেন্ট অফ দ্য রিয়াকশন অন দ্য বেসিস অফ ইটস ম্যাগনিটিউড, আমাদের সেই ম্যাগনিটিউডটা কত আছে সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা, সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু থেকে আমরা কি বলতে পারি যে রিয়াকশনটা কতটা এগিয়েছে বা সেটা কতটা কমপ্লিশনের দিকে গেছে, না ইকুইলিব্রিয়াম স্টেটের কাছাকাছি আছে নাকি তখনও পর্যন্ত শুরুই হয়নি, এটা একটা পাই। 2 নম্বর হচ্ছে যে আমাদের কোন ডিরেকশনে আছে, সেটা আদৌ ফরওয়ার্ড ডিরেকশন আছে না ব্যাকওয়ার্ড ডিরেকশন আছে, সেটা প্রেডিক্ট করতে পারি। আরেকটা হচ্ছে যে আমাদের ইকুইলিব্রিয়াম যে কনসেন্ট্রেশনস আছে সেই 3 কনসেন্ট্রেশনস আছে সেটাকে আমরা এখান থেকে ইভ্যালুয়েট করতে পারি। তো আমরা পরপর 3টে জিনিসকে এবার ডিসকাস করছি। দেখো, তো যখন আমরা কি বললাম ফার্স্ট পয়েন্টটা কি, যে আমাদের এক্সটেন্ট অফ দ্য রিয়াকশন অন দ্য বেসিস অফ ইটস ম্যাগনিটিউড, ক্লিয়ার। তো এটাকে আমি যতটুকু বলছি ততটুকু যদি মনে রাখতে পারো তাহলেই হবে, এই অ্যারোটা মনে রাখবে একটুখানি তাহলেই হবে। ঠিক আছে, যদি কেসির ভ্যালু 10⁻³ আর 10³ ঠিক আছে, এই ভ্যালু দুটো থাকে। যদি আমার 10³ বা তার এই সাইডে থাকে তার মানে কি তখন রিয়াকশনটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন হচ্ছে। ঠিক আছে, বা আমরা বলতে পারি যে রিয়াকশনটা কি হচ্ছে অলমোস্ট কমপ্লিশনের দিকে এগিয়ে গেছে। ঠিক আছে, আর যদি এইদিকে যদি বলি তাহলে হচ্ছে যদি এদিকে থাকে তখন হচ্ছে সেটা হচ্ছে হার্ডলি প্রসিডস, বা আমরা বলতে পারি যে রিয়াকশনটা জাস্ট স্টার্ট হয়েছে। ঠিক আছে, আর আমাদের যদি এই দুটো ভ্যালুর মাঝখানে থাকে তখন আমরা কি বলবো না, তখন আমরা বলবো যে আমাদের যে ইকুইলিব্রিয়ামটা আছে যেখানে আমাদের কি হচ্ছে না বোথ দ্য প্রোডাক্ট অ্যান্ড রিয়াক্ট্যান্ট আর প্রেজেন্ট। কি বললাম, তাহলে এখানে আমরা কি বলবো, বোথ দ্য reactant and product are present। ঠিক আছে, এই টোটাল ওভারঅল জিনিসটা এইটুকু যদি মনে রাখতে পারো তাহলেই হবে। কি বললাম, যে যদি আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশন কি বললাম, যে যদি আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু 10³ বা তার অ্যাবাভ থাকে, 10³ অ্যাবাভ থাকে তখন কি বলবো সেটা অলমোস্ট কমপ্লিশনের দিকে গেছে, বা সেটা কি হচ্ছে একদম ফরওয়ার্ড ডিরেকশনের দিকে একদম পুরো মানে সেটা প্রায় শেষ হতে চলেছে। ঠিক আছে, যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু 10⁻³ বা তার থেকে স্মল হয় তখন সেটা কি বলবো যে জাস্ট হয়তো সেটা আমাদের স্টার্ট হয়েছে। ঠিক আছে,
আর যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যদি আমাদের 10⁻³ থেকে 10³ এর মধ্যে থাকে, তখন আমরা কি বলবো যে তখন রিয়াকশনটা কি হচ্ছে, ইকুইলিব্রিয়াম স্টেজে আছে। বা আমরা তখন কি বলতে পারি যে রিয়াকশনটা তখন কি হচ্ছে না, আমাদের যে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট দুটোই প্রেজেন্ট আছে। ক্লিয়ার? তাহলে তখন আমরা বলবো যে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট দুটোই প্রেজেন্ট আছে। ঠিক আছে, এরপর আমরা কি বলতে পারি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা, যে সেকেন্ড পয়েন্টটা কি ছিল, যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ডিরেকশন। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ডিরেকশন। তো এই ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনের ডিরেকশন বুঝতে গেলে আমাদের এর আগে একটা পয়েন্ট জানতে হবে, সেটা কি, যে সেটা হচ্ছে রিয়াকশন কোশেন্ট। ঠিক আছে, সেটা হচ্ছে কি বললাম, যে রিয়াকশন কোশেন্ট। রিয়াকশন কোশেন্ট কি জিনিস না, রিয়াকশন কোশেন্ট হচ্ছে, দেখো রিয়াকশন কোশেন্ট এটা আমরা ক্যাপিটাল কিউ দিয়ে কিউসি দিয়ে ডিনোট করি। ঠিক আছে, রিয়াকশন কোশেন্ট কি জিনিস? রিয়াকশন কোশেন্ট হচ্ছে অলমোস্ট সেম জিনিস ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতো, কিন্তু এখানে একটা ফ্যাক্টর আছে কি না, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে এটা কখন অ্যাপ্লিকেবল হয় না, এটা তখনই অ্যাপ্লিকেবল যখন আমাদের রিয়াকশনটা কি হচ্ছে, আমরা ইকুইলিব্রিয়াম স্টেজে আছে। তার মানে আমরা কি বলতে পারি যে কে ইকুইলিব্রিয়াম যখন আছে তখন কি হচ্ছে, তখন কোনো একটা রিয়াকশন যদি আমরা ধরি এ প্লাস বিবি গিভস বা ইকুইলিব্রিয়াম রিয়াকশন ডিডি প্লাস হচ্ছে ইই, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এ ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার এ সরি এটা ডি ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার ডি ই ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার ই ডিভাইডেড বাই এ ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার এ ইন্টু বি ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার বি। ঠিক আছে, তার মানে কি, তার মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে কখন আমাদের অ্যাপ্লিকেবল হচ্ছে না, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে সবসময় অ্যাপ্লিকেবল হচ্ছে যখন কোনো একটা রিয়াকশন কি হচ্ছে, ইকুইলিব্রিয়াম স্টেজে আছে। কিন্তু রিয়াকশন কনস্ট্যান্ট হচ্ছে অ্যাট এনি টাইম অফ দ্য রিয়াকশন। ঠিক আছে, তাহলে আমরা রিয়াকশন কোশেন্টের যদি ডেফিনেশন বলতে চাই, তাহলে সেম অ্যাজ আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের যে ডেফিনেশন বলেছিলাম সেটা কি ছিল না, আমাদের যে প্রোডাক্টের কনসেন্ট্রেশন আছে তার স্টয়চিওমেট্রিক রেশিওতে সেটা যদি আমরা পাওয়ারে নিয়ে যাই ডিভাইডেড বাই আমাদের যে রিয়াক্ট্যান্টের যে কনসেন্ট্রেশন আছে উইথ প্রপার পাওয়ার অফ দেয়ার স্টয়চিওমেট্রি। ঠিক আছে, সেটার যে দুটো যে রেশিওটা সেটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এখানে শুধু একটা কথা বলতে হবে যে ফর এ পার্টিকুলার রিয়াকশন অ্যাট এনি টাইম অফ দ্য রিয়াকশন, যে কোনো সময় আমাদের যদি কোনো একটা রিয়াকশনের যদি আমরা ধরি তখন সেটা হচ্ছে আমাদের এই রিয়াকশন কোশেন্ট। বা আমরা এটাকে কীভাবে লিখতে পারি, তখন কিউসি ইজ ইকুয়াল টু আমরা জাস্ট লিখবো যে ডিডি টু দি পাওয়ার ইই ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার বিবি, এই হচ্ছে আমাদের রিয়াকশন কোশেন্ট। তাহলে আমাদের এদের তিনজনের মধ্যে যদি রিলেশনশিপটা আমরা এদের দুজনের মধ্যে যদি আমাদের রিলেশনশিপ বলতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ আমাদের রিয়াকশনটা কোন ডিরেকশন আছে, ফরওয়ার্ড ডিরেকশন আছে না ব্যাকওয়ার্ড ডিরেকশন আছে না ইকুইলিব্রিয়াম স্টেজে আছে। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে একটা জিনিস কি বলতে পারি, যে ইজিলি আমরা একটা জিনিস বলতে পারি এখান থেকে, যে যখন আমাদের কে ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়াল টু কিউসি হবে তখন কি হচ্ছে না, তখন হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম স্টেজে আছে। তখন কি হচ্ছে, তখন আমাদের রিয়াকশনটা ইকুইলিব্রিয়াম স্টেজে আছে। এরপর আমরা আরও দুটো কেস করতে পারি। কি কেস? একটা হচ্ছে কিউসি গ্রেটার দেন কেসি, আর একটা কি কিউসি লেস দেন কেসি, তাই তো? এই দুটো কেস আছে। তাহলে এই দুটো কেসকে আমরা একটু জাস্টিফাই করি যে হ্যাঁ কখন কিভাবে আমরা এটাকে বলছি এবং কিভাবে কি এটা ডিপেন্ড করছে। ঠিক আছে, দেখো এরপর আমরা কি বলছি, যে কি বললাম, যে যদি আমরা রিয়াকশন কোশেন্ট অ্যান্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মধ্যে যদি আমরা একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারি বা তাদের মধ্যে কিভাবে তারা ডিপেন্ডেন্স আছে সেই ডিপেন্ডেন্সিটা যদি আমরা ইভ্যালুয়েট করতে পারি, তাহলে পরে আমরা এখানে বলতে পারবো কি যে রিয়াকশনটা অ্যাকচুয়ালি আমার ফরওয়ার্ড ডিরেকশন আছে না ব্যাকওয়ার্ড ডিরেকশন আছে। যখন আমাদের কিউসি গ্রেটার দেন কে ইকুইলিব্রিয়াম, ভালো করে ব্যাপারটা বোঝো, যে আমি বলছি যে আমার অ্যাট এনি টাইম আমার যে কনসেন্ট্রেশন আছে তাদের মধ্যে যে রেশিওটা আছে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেজে যেটা ছিল সেই ইকুইলিব্রিয়াম স্টেজের থেকে বেশি। তার মানে আমরা কি বলতে পারি, যে আমাদের যে প্রোডাক্ট যে মলিকিউলসগুলো আছে সেই প্রোডাক্ট মলিকিউলের কনসেন্ট্রেশনটা কি হচ্ছে আমাদের যে রিয়াক্ট্যান্ট মলিকিউল আছে সেই রিয়াক্ট্যান্ট মলিকিউলের থেকে বেশি আছে।
তাই তো? তখন আমরা কি বলছি যে তখন আমাদের ক্ষেত্রে আমাদের যে প্রোডাক্ট মলিকিউলের যে কনসেন্ট্রেশন আছে সেটা রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলের থেকে বেশি আছে। কেননা আমাদের কিউ সমান কি জানি, কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট টু দি পাওয়ার ডেল্টা এক্স, এটা হচ্ছে ধরো ডেল্টা ওয়াই। ঠিক আছে, এই দুটো। তাহলে কি বললাম, তাহলে তার মানে কি, যদি কিউসি গ্রেটার দেন কে ইকুইলিব্রিয়াম হয়, তার মানে কি, যে তার মানে আমাদের প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন, নিট কনসেন্ট্রেশনটা, সেটা রিঅ্যাক্ট্যান্টের নিট কনসেন্ট্রেশনের থেকে বেশি আছে। তাহলে যদি আমার প্রোডাক্টের নিট কনসেন্ট্রেশন রিঅ্যাক্ট্যান্টের থেকে নিট কনসেন্ট্রেশনের থেকে বেশি থাকে, তাহলে কি হচ্ছে, তখন রিঅ্যাকশনটা কি কখনো চাইবে যে আমি মানে রিঅ্যাক্ট্যান্ট থেকে আবার প্রোডাক্ট ফার্দার প্রোডাক্টের দিকে যেতে? সে কখনো চাইবে না। সে তখন কি চাইবে, যে তখন যে প্রোডাক্ট মলিকিউলগুলো আছে সেই প্রোডাক্ট মলিকিউলগুলো আবার ব্যাকে আসার চেষ্টা করবে এবং তারা রিঅ্যাক্ট্যান্টে আসার চেষ্টা করবে। তার মানে কি, এক্ষেত্রে আমাদের রিভার্স রিঅ্যাকশন হবে। ঠিক আছে, তার মানে এটা যখন আসবে তখন কি হচ্ছে, তখন আমাদের রিভার্স রিঅ্যাকশন হবে। এবার যদি আমরা বলি যে কেসি লেস দ্যান কে ইকুইলিব্রিয়াম, তার মানে কি বোঝাচ্ছি, তার মানে আমি তখন তোমাকে বোঝাচ্ছি যে প্রোডাক্টের যে কনসেন্ট্রেশনটা আছে সেই প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা লেস দ্যান আমার রিঅ্যাক্ট্যান্টের থেকে। তাহলে যদি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন যদি আমার বেশি থাকে প্রোডাক্টের থেকে, তার মানে তখন কি হবে, তখন আমাদের রিঅ্যাকশনটা ফরওয়ার্ড ডিরেকশনে যাবে। তার মানে এক্ষেত্রে আমাদের কি রিঅ্যাকশন হবে, তখন আমাদের এক্ষেত্রে ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে। ঠিক আছে, তার মানে আমরা তাহলে এখানে কি কি পয়েন্ট বললাম, তার মানে এখানে আমরা যদি সামারাইজ করি তাহলে আমাদের এখানে 3 ধরনের পয়েন্ট বললাম। কি কি না, যদি আমাদের কেসি ইজ ইকুয়াল টু কিউসি, তখন কি হবে, তখন হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম স্টেজে আছে। তখন কি হচ্ছে, তখন আমাদের ইকুইলিব্রিয়াম স্টেজে আছে, ইকুইলিব্রিয়াম স্টেটে আছে। যদি কিউসি গ্রেটার দ্যান কেসি হয়, তার মানে কি বললাম, সেক্ষেত্রে এটা ইমপ্লাই কি করে, তখন এটা রিভার্স রিঅ্যাকশন হবে। আর কিউসি লেস দ্যান যদি আমাদের কেসি হয়, তখন কি হচ্ছে, তখন এটা আমাদের ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে। ক্লিয়ার? এই 3টে জিনিস বোঝা গেছে, আশা করছি তোমাদের সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপর আমরা কিছু অঙ্ক করি, তাতে করে কি হচ্ছে, আমাদের এখানে যে মানে আমাদের যে কনসেপ্টটা সেটা আরও ভালোভাবে বিল্ড হবে। ঠিক আছে, তো আমরা কিছু এখান থেকে এবার অঙ্ক করি। তো এরপর দেখো, আমরা একটা প্রবলেম করলাম, যে একটা প্রবলেম করছি যেখানে বললাম কি, যে 550 কেলভিন টেম্পারেচারে আমাদের কেসির ভ্যালু কত বলেছি, কেসির ভ্যালু হচ্ছে 0.08। ঠিক আছে, কোন রিঅ্যাকশনের ক্ষেত্রে, PCl5 PCl3 প্লাস Cl2, যেখানে কি বলছে, কোনো একটা ক্লোজ কন্টেনার করা হয়েছে, যেখানে PCl5 এর কনসেন্ট্রেশন হচ্ছে 0.75 মোল পার লিটার, আর হচ্ছে ক্লোরিন হচ্ছে 0.32 মোল পার লিটার। তাহলে পরে PCl3 আমার কনসেন্ট্রেশন জানতে চেয়েছে। তাহলে আমরা কি জানি, যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K ইজ ইকুয়াল টু, যদি আমরা এই রিঅ্যাকশনটা লিখি আর একবার, তাহলে PCl5 gives PCl3 প্লাস হচ্ছে Cl2। তাহলে এটা আমরা তাহলে কি পাবো, PCl3 ইনটু কনসেন্ট্রেশন অফ Cl2 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ PCl5। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটা যদি ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো বসাই, তাহলে কি পাবো, 0.08 ইজ ইকুয়াল টু PCl3 টা আমি চাইছি x ইনটু এটা কত বলে দিচ্ছে 0.32 ইনটু CL5 এ কত বলেছে 0.75। ঠিক আছে, তো আমরা যদি এটা বসাই তাহলে x এর সমান, x এর ভ্যালু কি পাবো, তাহলে x এর ভ্যালু হচ্ছে 0.08 ইনটু 0.75 ডিভাইডেড বাই 0.32। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, যে 0.08 ইনটু 75 ডিভাইডেড বাই 32। এটা যদি আমি বসাই তাহলে 100, তাহলে এই দুটো কেটে গেল, তাহলে কত আসবে 4, এটা 3, এটা হচ্ছে 4, হচ্ছে 3/16, এটার ভ্যালু আসবে মোটামুটি 0.187 মোল পার লিটার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, তাহলে আমরা এখান থেকে পেলাম আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট PCl3 যে আমাদের কনসেন্ট্রেশনটা চেয়েছে, তাহলে সেটা কত হবে 0.187 মোল পার লিটার বা মোলার কনসেন্ট্রেশন আমরা পাবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রিঅ্যাকশন, এইভাবে আমরা রিঅ্যাকশনগুলো করব। তো এইভাবে আমরা প্রবলেমগুলোকে সলভ করব। ঠিক আছে, এরপর আমরা সেকেন্ড একটা প্রবলেমে যাই। দেখো, এরপর আমরা কেস 2 নিচ্ছি। আমরা একটা
সিস্টেম নিচ্ছি, একটা প্রবলেম নিচ্ছি। কি ধরনের প্রবলেম? সেকেন্ড ধরনের প্রবলেম। বলছে যেখানে কোনো একটা রিয়াকশন AB, ঠিক আছে, মানে A2 থেকে B2 রিয়াকশন করছে, A2 B2 রিয়াকশন করে তৈরি করছে 2AB, যেখানে কেসির ভ্যালু তোমাকে বলে দিয়েছে। দিয়ে বলছে কি যে কোনো একটা ফ্লাস্কের মধ্যে আমরা, যার ক্যাপাসিটি হচ্ছে 1 লিটার, সেখানে আমরা 1 মোল A2 নিলাম, আর হচ্ছে যেটাকে আমরা কানেক্ট করলাম আরেকটা ফ্লাস্কের যেটা 2 লিটার ক্যাপাসিটি, সেটা কি করলাম, সেটা আমরা যেখানে সেটাকে আমরা B2 যে গ্যাসটা আছে সেই B2 গ্যাসের 2 মোলের সাথে আমরা কানেক্ট করলাম। তখন বলছে আমাদের এবি ইকুইলিব্রিয়ামে কতটা পরিমাণ তৈরি হবে। ঠিক আছে, তো এই প্রবলেমটাকে একটু ভালো করে খেয়াল করো। দেখো আমি কিভাবে করছি না, আমরা যদি এটাকে লিখি যে A2 প্লাস B2 gives 2AB, তাহলে আমরা কি পাবো? তাহলে যখন আমাদের ইনিশিয়াল টাইম যখন জিরো ছিল, তখন কি বলেছি যে তখন আমাদের এ কত মোল ছিল? 1 মোল ছিল। বি কত মোল ছিল? 2 মোল ছিল। এবি কতটা? তখন জিরো তৈরি হয়নি। ক্লিয়ার? এরপর সাপোজ আমি কোনো একটা টাইম নিলাম টি, ঠিক আছে, কোনো একটা টাইম যখন টি নিলাম, তখন আমার কি হবে না, আমার এক্স অ্যামাউন্টে যদি এবি তৈরি হয়, এক্স অ্যামাউন্ট ডিকম্পোজ করছে, ঠিক আছে, সেখানে আমি তাহলে কতটা এবি তৈরি হবে? 2x পরিমাণ। তাহলে আমার এখান থেকে কি হচ্ছে 1 মাইনাস এক্স পরিমাণ এ টু ডিকম্পোজ করবে, আর বি টু কতটা ডিকম্পোজ করবে? 2 মাইনাস এক্স। তাহলে আমার এটা পেলাম। ঠিক আছে, এরপর দেখো তাহলে আমরা কি পাবো এখান থেকে? তাহলে আমরা কি বলেছি, তাহলে আমাদের যখন দুটো কন্টেনার, একটা এ ছিল আর একটা কন্টেনার বি ছিল, ঠিক আছে, তাহলে এই যে দুটো কন্টেনার ছিল, এটা এ ছিল, এটা ধরো বি ছিল, তাহলে এবার এদের দুজনকে যখন আমি কানেক্ট করে দেবো তখন কি হবে? তখন আমার যে টোটাল ভলিউমটা সেটা কত হবে? 1 + 2 = 3 লিটার, কারণ এটা 1 লিটার ক্যাপাসিটি, 2 লিটার ক্যাপাসিটি, তাহলে 3 লিটার হলো। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? তাহলে আমাদের এর কনসেন্ট্রেশন তাহলে কত হচ্ছে আফটার ইকুইলিব্রিয়াম যখন অ্যাটেন্ড করছে, তখন পাবো কত? 1 - x/3। আর A2 আর B2 তাহলে আমরা কতটা পাবো? তাহলে B2 কনসেন্ট্রেশন হচ্ছে আমাদের 2 - x/3 মোল। আর AB কতটা তৈরি হবে আমাদের? তাহলে AB তৈরি হবে আমাদের, দেখো এখান থেকে 2x/3। ঠিক আছে, এখানে প্রসিডিওর হচ্ছে কেমন ধরো না, এখানে যদি আমার ধরো A2 থেকে B2 রিঅ্যাকশন করে AB তৈরি হলে তাহলে কি হচ্ছে, তখন আমি আবার বলছি দেখো, তাহলে ইনিশিয়াল টাইম যখন জিরো ছিল তখন কি হচ্ছে, A2 এর 1 মোল আমাকে বলে দিয়েছে গিভেন, B2 এর 2 মোল গিভেন। সেখান থেকে আমি যখন রিঅ্যাকশন করছে তখন কি হচ্ছে, যখন ইনিশিয়াল টাইম যখন জিরো ছিল তখন কি হচ্ছে, আমার AB কোনো তৈরি হয়নি। এবার যদি আমার x মোল, আমার যদি A2 ডিকম্পোজ করে B2 যদি ডিকম্পোজ করে, তখন কি দেখতে পাচ্ছি আমাদের 2 মোল 2x মোল আমরা কি পাচ্ছি? 2x মোল আমরা কি হবে? AB ফর্মেশন হচ্ছে। তাহলে আমরা সেক্ষেত্রে কি পাবো? আমরা পাচ্ছি তাহলে তখন আফটার সাম টাইম তাহলে কি পাচ্ছি, তাহলে আমরা কতটা কোয়ান্টিটি লেফট থাকছে, এই যে যেটা লিখছি এটা হচ্ছে কতটা লেফট আছে, তাহলে এটা কতটা লেফট আছে? 1 - x পরিমাণ। আর B2 কতটা আছে? 2 - x। আর AB কতটা তৈরি হচ্ছে? 2x পরিমাণ। তাহলে আমার এখন যখন আমরা দুটো কন্টেনারকে একসাথে মিক্সড করে দিলাম তাহলে কি হলো, তাহলে আমার টোটাল ভলিউমটা কত এসে 3 লিটার। তাহলে সেটা আমরা করেছি, তাহলে এর কনসেন্ট্রেশন কত হবে? তাহলে এর মাস যতটা লেফট আছে ডিভাইডেড বাই দ্য কনসেন্ট্রেশন, তার মানে A1 - x/3, B2 কত হচ্ছে 2 - x/3, আর AB কত 2x - 3। তাহলে এবার আমরা সিম্পল ফর্মুলা কাজে লাগাবো। আমাদের ফর্মুলা কি ছিল? তাহলে ফর্মুলা বলতে এখানে আমরা যেটা আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে যেটা পেয়েছিলাম সেটা কি হবে? তাহলে এখানে দেখো, তাহলে হচ্ছে Kc = concentration of AB তার স্কয়ার ইনটু concentration of A2 ইনটু concentration of B2। ঠিক আছে, তাহলে আমরা Kc বলে দিচ্ছি কত? Kc এর ভ্যালু আমার গিভেন হচ্ছে 50। তাহলে AB কত এসেছে? 2x/3 তার স্কয়ার ডিভাইডেড বাই 1 - x/3 তার স্কয়ার ইনটু 2 - x/3, সরি এটা পাবো আমরা। ঠিক আছে, তাহলে এবার আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করবো, কি পাবো তাহলে? তাহলে 50 = 2x তার স্কয়ার ইনটু
3 স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু 2 মাইনাস এক্স, তাহলে ইন্টু এখানে উপরে যে 3টা ছিল সেটা 3টা এখানে যাবে ইন্টু 3 হবে, তার মানে এই দুটো 3 কাটলো। তাহলে আমরা কি পাবো তাহলে এখান থেকে? তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 50 is equal to 4x square by 1 minus x into 2 minus x। এবার এখান থেকে আমরা যদি শ্রীধরাচার্য সূত্র লাগাই তাহলে কি পাবো? আমরা বাইনোমিয়াল থিওরেম লাগালে আমরা এখান থেকে x এর ভ্যালু পাবো। x এর ভ্যালু কত পাবো আমরা এখান থেকে আমাদের যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনটা থেকে আমরা x এর ভ্যালু পাবো হচ্ছে 2.32 and 0.92934। ঠিক আছে, এই দুটো ভ্যালু পাবো। তার মানে আমরা 2x এর ভ্যালু কত পাবো? 2x এর ভ্যালু পাবো আমরা এখান থেকে 4.64 and 1.684, এই দুটো আমরা ভ্যালু পাবো। এবার দেখ, এবার আমরা কোন ভ্যালুটাকে নেব? আমরা এখানে কোন ভ্যালুটাকে নেব? আমাদের সাথে দুখানা ভ্যালু আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে কোন ভ্যালুটা আমরা নেব। আমাদের এর কনসেন্ট্রেশন কত বলেছিল? আমার কি চেয়েছে? আমাকে বলছে নাম্বার অফ মোলস অফ এবি অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে এ কতটা ছিল আর বি কতটা ছিল? এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা যে ভ্যালুটাই বসাই না কেন, আমরা 1 মাইনাস সামথিং যদি করি তার মানে কি হচ্ছে? আমার এর কনসেন্ট্রেশন কম, বি এর কনসেন্ট্রেশন কম, তার মানে কখনোই আমরা এই ভ্যালুটা নিতে পারি। তাহলে আমাদের কোন ভ্যালুটা নিতে হবে? আমাদের কিনতে হবে। যেমন আমাদের এবি এর কনসেন্ট্রেশন তাহলে কত হবে? এবি এর কনসেন্ট্রেশন হচ্ছে 1.68। ঠিক আছে, তো মোল পার নাম্বার অফ মোলস যেটা হচ্ছে এবি এর নাম্বার অফ মোলস কত হবে? ঠিক আছে, এই ধরনের আমরা দু ধরনের প্রবলেম আমরা এখান থেকে পেতে পারি এবং দু ধরনের প্রবলেম আমরা সলভ করতে পারি। আমাদের জন্য হোমওয়ার্ক থাকলো কিছু গ্যাসের আমাদের এসি এর ভ্যালুটা আমি যেভাবে করলাম ঠিক এইভাবে তোমরা এসি এর ভ্যালুটা বার করবে। ঠিক আছে, তোমরা এইভাবে এসি এর ভ্যালুটা বার করবে। আর আমাদের এটা যদি কেপি দিয়ে করতাম তাহলে এটা আমরা পার্সিয়াল প্রেসার দিয়ে করতাম। ঠিক আছে, এটা আমরা পার্সিয়াল প্রেসার দিয়ে করতাম। তোমাদের জন্য হোমওয়ার্কে থাকলো N2 প্লাস O2 থেকে 2NO, এখানে টোটাল ভলিউম ধরে নেবো আমাদের V। ঠিক আছে, টোটাল ভলিউমটা আমাদের সমস্ত ক্ষেত্রে V ধরে নেবে। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে কেপি বার করবে আর কেসি বার করবে। আমি তোমাদেরকে কেপি বার করাটা শেখাবো পরে, তোমরা কেসিটা আগে বার করবে এখানটা। ঠিক আছে, তোমরা এগুলো ফার্স্টে কেসিগুলো সলভ বার করবে। 2 নম্বর ইকুয়েশন হচ্ছে PCl5 থেকে PCl3 প্লাস Cl2। 3 নম্বর হচ্ছে N2 প্লাস 3H2 gives 2NH3। এটা তোমরা এই তিনটে রিঅ্যাকশনের ক্ষেত্রে কেসি ভ্যালু কত হবে আমাকে একটু বার করে দেখাবে। ঠিক আছে, পরের দিন তোমাদের এটা তোমরা যা বা তোমাদের যে ভ্যালুগুলো যেগুলো আসবে সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে স্যার আমার এটা এসেছে। তাতে তোমরা পিকচার তুলে দাও বা তোমরা কোনো লিখেই দিতে পারো স্যার আমার এইভাবে ডিরাইভ করেছি, আমাদের ডিরাইভ করার পরে এইভাবে এসেছে। আমি জাস্ট একটা রিঅ্যাকশনটা দেখালাম যে ওটা কীভাবে করা যায়। তোমরা জাস্ট তোমাদের আমি বললাম এটা কেসিগুলো বার করতে। ঠিক আছে, এবার আমরা দেখাচ্ছি কেপি কীভাবে বার করবো। ঠিক আছে, এরপর আমরা কেপি বার করা শিখবো। ঠিক আছে, এরপর আমরা যেটা বার করা শিখবো সেটা হচ্ছে আমাদের কেপিটা। তো কেপি কীভাবে বার করতে হয় দেখো। তাহলে কেপিতে ধরো আমাদের কেপি সমান কি হয়? তাহলে আমরা কেপি সমান হচ্ছে পার্সিয়াল প্রেসার অফ NO তার স্কোয়ার ইন্টু পার্সিয়াল প্রেসার অফ N2 ইন্টু পার্সিয়াল প্রেসার অফ O2। ঠিক আছে, এটা এবার দেখ ইনিশিয়াল টাইম যখন ধরো ছিল আমার 0, তখন আমি N2 নিচ্ছি A মোল, O2 নিচ্ছি B মোল। আমাদের এখানে তখন কোনো কিছু তৈরি হবে না। এবার কিছু টাইম পরে T প্রাইম তখন কি হচ্ছে, আমরা যদি X মোল এখান থেকে ডিকম্পোজ করে B থেকে O2 থেকে যদি আমাদের X মোল ডিকম্পোজ করে তাহলে আমার NO2 কতটা, NO তৈরি কতটা হচ্ছে 2X মোল। তাহলে এখানে না টোটাল নাম্বার অফ মোলস কতটা লেফট আছে?
তাহলে টোটাল নাম্বার অফ মোলস আফটার ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়াল টু, তাহলে কত আসবে, a মাইনাস এক্স প্লাস বি মাইনাস এক্স প্লাস 2x সমান কি আসছে a প্লাস বি। তাহলে আমাদের পার্সিয়াল প্রেসার অফ N2 তাহলে কত আসবে, a মাইনাস এক্স বাই a প্লাস বি। পার্সিয়াল প্রেসার অফ O2 কত আসবে, b মাইনাস এক্স বাই a প্লাস বি। আর পার্সিয়াল প্রেসার অফ NO কত আসবে, 2x বাই a প্লাস বি। এই হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এটাই একটা সব থেকে বড় জিনিস কি, যে আমরা যখন কেসি বার করছি তখন কেসির ক্ষেত্রে আমরা কি করছি, আমাদের সেখানে টোটাল নাম্বার অফ মোলস কতটা আছে সেটা বার করব। আর আমরা যখন কেসি বার করছিলাম তখন কি ছিল, আমাদের টোটাল ভলিউমটাকে সাম করে দিচ্ছিলাম। আর কেপির ক্ষেত্রে কি হবে, আমাদের টোটাল নাম্বার অফ মোলসটাকে আমরা এখানে সাম করব, ঠিক আছে, যে সেটাতে আমরা ডিভাইড করবো। তাহলে আমাদের টোটাল নাম্বার অফ মোলস। তাহলে এরপর আমরা কেপি ভ্যালুতে আমরা জাস্ট বসিয়ে দিই, তাহলে এটা কি পাবো, তাহলে 2x ডিভাইডেড বাই a প্লাস বি তার স্কোয়ার ইন্টু a মাইনাস এক্স ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু b মাইনাস এক্স ডিভাইডেড বাই a প্লাস বি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট পাবো 2x এর মানে আমরা এখানে পাচ্ছি 4x স্কোয়ার a মাইনাস এক্স ইন্টু b মাইনাস, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে কেপি ভ্যালু কত পাবো, এইভাবে। তাহলে তোমরা বাকি যে তিনটে দিলাম সেই তিনটের ক্ষেত্রেও তোমরা কেপি এবং কেসির ভ্যালুগুলো প্রত্যেকটা বার করবে এবং প্রত্যেকটা কেপি এবং কেসির ভ্যালু বার করে আমাকে তোমরা জানাবে যে স্যার এইভাবে আমরা জিনিসগুলোকে পেয়েছি, ঠিক আছে। তাহলে আজ তাহলে এতটাই থাক, পরের দিন আমরা বাকি জিনিসগুলো ডিসকাস করবো এবং সেখানে আমরা কি করব, আমাদের যে গিবস ফ্রি এনার্জি আছে সেই গিবস ফ্রি এনার্জির সাথে আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে তার রিলেশনশিপ কি আছে সেটা আমরা বার করব। এবং আমাদের যে এই যে সিস্টেমটা একটা ইকুইলিব্রিয়াম রয়েছে সেই ইকুইলিব্রিয়ামের সঙ্গে আমাদের প্রেসারের চেঞ্জে কীরকম কী ইফেক্ট করবে, আমাদের টেম্পারেচার চেঞ্জে কীরকম কী ইফেক্ট করবে, তারপর হচ্ছে আমাদের ক্যাটালিস্ট যোগ করলে তাহলে সেক্ষেত্রে কীরকম কী ইফেক্ট করবে, যদি আমরা কোনো ইনার্ট গ্যাস যোগ করি তাহলে সেক্ষেত্রে কী ইফেক্ট করবে। তাহলে প্রত্যেকটা যে ইফেক্টগুলো সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করবো এবং যেটা আমাদেরকে প্রেডিক্ট করেছিলেন এবং সেটার সম্বন্ধে একটা ল আমাদের দিয়েছিলেন, সেটা হচ্ছে লাসাডেলিয়ার। তো লাসাডেলিয়ার প্রিন্সিপালটা ডিসকাস করবো। তার মানে ওভারঅল আমাদের যতটা ছিল সেই ততটা পর্যন্ত আমরা এবং তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বাকি বাকি যা যা আছে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করবো এবং আমাদের টোটাল যে ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামটা যেটা আছে সেই ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামটা আমরা টোটালটা ডিসকাস করবো, ঠিক আছে। আজ তাহলে এতটাই থাক, পরের দিন আমরা বাকিটা ডিসকাস করবো। গুড লাক।